ক্লাস 9-এর চ্যাপ্টার 7টা শুরু করছি আজকে। তোমরা আগে কয়েকটা জিনিস দেখে নাও একটু, যেমন 5 ইন্টু এক্স, তোমরা জানো কত হবে 5x, তাই তো? যেখানে এই 5x এর মধ্যে 5টা হচ্ছে আমার x এর সহগ, তাই তো? আর x এর মাথায় যদি কিছু থাকে, যেমন ধরো স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা কি হতো? সূচক। এগুলো আগে করে এসছো, তাই তো? এবার এই সহগ যেটা আছে না, এক্স এর যেটা সহগ আছে, এই 5টাকে আমরা ধ্রুবক বলি। 5টাকে ধ্রুবক বলি, ধ্রুবক। আর সঙ্গে যে এক্সটা আছে, এক্সটাকে আমরা বলি চল বা চলরাশি, ঠিক আছে? এক্সটাকে আমরা বলি চল বা চলরাশি। ধ্রুবক বা 5টাকে আমরা বলবো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। আর এক্সটাকে বলবো চল বা ভেরিয়েবল, ঠিক আছে? এক্সটাকে বলবো চল বা ভেরিয়েবল, 5কে বলবো ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবার এক্স এর মান কত হবে? এক্স হচ্ছে চল, তাহলে এক্স এর মান যা খুশি হতে পারে, যেমন ধরো 2 হতে পারে, 3 হতে পারে, -3 হতে পারে, 100 হতে পারে, যত ইচ্ছা হতে পারে, তাই তো? এক্স এর মান ভ্যারিয়েবল, যা মান দেওয়া থাকবে অঙ্কে সেই অনুযায়ী আমরা কাজ করব। কিন্তু যদি মান না দেওয়া থাকে, তাহলে এক্স এর মান এক্সই থেকে যাবে আপাততর জন্য, মানে যতক্ষণ পর্যন্ত এক্স এর মান দেওয়া নেই ততক্ষণ পর্যন্ত এক্স এক্সই থাকবে। যখন এক্স এর মান দেওয়া থাকবে, তখন যে মানটা দেওয়া থাকবে তাহলে সেই মানটাই বসিয়ে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? ধরো একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে? ধরো একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের একটা বাহুর মান তোমাকে বলে দিল 5 সেন্টিমিটার, ঠিক আছে? কত বললো? 5 সেন্টিমিটার। এবার এই 5 সেন্টিমিটার বাহুওয়ালা বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? এবার 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত? 5, তাহলে কত আসবে আমার? 4 ইন্টু 5। সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে সেন্টিমিটার, তাহলে কত আসবে? 4 5 20 সেন্টিমিটার। তাহলে এই বর্গক্ষেত্রটার পরিসীমা কত হবে? 20 সেন্টিমিটার, তাই তো? তাহলে যদি 5-এর জায়গায় এখানে 8 দেওয়া থাকতো, তাহলে কত আসতো? 4 ইন্টু 8 ইজিক্যাল টু 4 32 সেন্টিমিটার, তাই তো? যদি বর্গক্ষেত্রের জায়গায় তোমাকে একটা ত্রিভুজ দিয়ে দেয়, বর্গক্ষেত্রের জায়গায় একটা ত্রিভুজ দিয়ে দিল, তাহলে ত্রিভুজের কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এবার এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য তোমাকে বলে দিল 5 সেন্টিমিটার। তাহলে তোমার কাছে যদি পরিসীমা জিজ্ঞেস করে, সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি? 3 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 3 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত? 5, তাহলে 5 সেন্টিমিটার। কত আসবে? 3 5 15 সেন্টিমিটার, তাই তো? এবার এতটুকু তো ক্লিয়ার। কিন্তু যদি তোমাকে এখানে বলে দেয় যে বর্গক্ষেত্র তো আছে, কিন্তু বর্গক্ষেত্রের বাহুর মান এক্স, বাহুর মান কত? এক্স। এবার তুমি পরিসীমা কি করে বের করবে? পরিসীমা কি করে বের করবে? তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু কত আমার? এক্স, তাহলে 4 ইন্টু এক্স ইজিক্যাল টু 4x সেন্টিমিটার, ধরে নিলাম x সেন্টিমিটার। এবার এখান থেকে ভালো করে বোঝো, এই 4x সেন্টিমিটারের জায়গায় যদি তোমাকে বলে দেয় x এর মান 5, তাহলে কত আসবে? 4 5 20। 4 ইন্টু x এর জায়গায় কত চলে আসবে? 4 ইন্টু x এর জায়গায় চলে আসবে 5, তাহলে কত হয়ে যাবে? 4 5 20 সেন্টিমিটার। যদি বলে দেয় x এর মান, ধরো বলে দিল -5, মাইনাস তো বাহু তো আর মাইনাস হবে না, ধরো বলে দিল 7, শুধু 7, তাহলে কত চলে আসবে? তাহলে 4 ইন্টু 7 হবে, 4 সাথে 28 হবে, তাই তো? যদি ধরো বলে দিল এটার মান হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে কত আসবে? 4 ইন্টু 100 ইজিক্যাল টু 400 সেন্টিমিটার, তাই তো? সেম জিনিস ত্রিভুজের সঙ্গেও হবে। সমবাহু ত্রিভুজ দিয়েছে, 3টে বাহুর মানই সমান, যেখানে এটার মান বলে, একটা বাহুর মান তোমাকে বলে দিয়েছে এক্স, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 3 ইন্টু এক্স, তাই তো? তার মানে 3x সেন্টিমিটার, x সেন্টিমিটার বলেছে। এবার এই x এর মান তোমাকে যদি বলে দেয় 8, তাহলে কত হবে? 3 ইন্টু 8 ইজিক্যাল টু 3 8 24 সেন্টিমিটার। তোমাকে বলে দিল 12, তাহলে কত হবে? 3 12 36 সেন্টিমিটার, তাই তো? যদি বলে দিল ধরো 10, 3 10 30 সেন্টিমিটার, তাহলে তোমার x কি হচ্ছে? x যত ভ্যারি করে যাচ্ছে তত এটার মানও পাল্টে যাচ্ছে। x এর মান যদি পাল্টে যায়, তাহলে এটার মানও পাল্টে যাবে, 3x এর মানও পাল্টে যাবে, 4x এর মানও পাল্টে যাবে, তাই তো? দেখো কোনো অসুবিধা থাকলে বলবে। এবার তারপরে
এবার দেখো এখানে ছিল 4x আর ছিল 3x, তাই তো? 4x আর 3x। এখানে 4 হচ্ছে আমার ধ্রুবক এবং x চল। 4 হচ্ছে আমার ধ্রুবক, x চল। কারণ কি দেখো x এর মান যেটা নিচ্ছি সেটাকে এটার সঙ্গে গুণ করছি, কিন্তু এটার মান কি কখনো চেঞ্জ হয়ে যাচ্ছে? এই 3-এর মান বা 4-এর মান কি কখনো পাল্টাবে না, তাই তো? 3 আর 4-এর মান সবসময় একই থাকবে। এবার কিন্তু x এর মান পাল্টে যেতে পারে, তাই জন্য x হচ্ছে চল বা ভেরিয়েবল, আর 4 হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, কারণ কি 4-এর মান পাল্টাচ্ছে না। ঠিক সেরকমভাবে 3x এর এটার ক্ষেত্রেও এখানে 3 ধ্রুবক এবং x চল, তাই তো? দেখো বুঝতে অসুবিধা থাকলে বলবে। তাহলে দেখো এই যে ধরো কত কত পেলাম, 4x, 3x, 5x, এরকম টাইপের যে মানগুলো আসছে, 6x, এগুলো কি? এগুলো হচ্ছে আমার বীজ গণিতিক সংখ্যামালা, বীজগণিতিক সংখ্যামালা, বা এগুলোকে আমরা বলি অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ঠিক আছে? এগুলোকে বলি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগণিতিক সংখ্যামালা, ঠিক আছে? এবার এদের ভালো করে দেখো, এদের চল আপাতত সবকটাতে এক্সই ধরেছি, তাহলে এদের চল হচ্ছে এক্স, তাই তো? এদের চল হচ্ছে এক্স এবং ধ্রুবক হচ্ছে 5, 4, 3, 6। দেখো 4x এর ক্ষেত্রে ধ্রুবক কোনটা? 4, 3x এর ক্ষেত্রে 3, 5x এর ক্ষেত্রে 5, 6x এর ক্ষেত্রে 6। তাহলে কিন্তু চল দেখো সেমই রেখেছি আপাতত। তাহলে সব কটা চল কত? x, 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 এখানে x, এখানে কত আসবে? 5, 4, 3, 6। এগুলো কি ধ্রুবক, কেন কি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এটার মান কনস্ট্যান্ট। আর x এর মান ভ্যারি করে যেতে পারে। ধরো এই 4x-টা যেটা বের করেছিলাম সেটা x এর মান ছিল 5, কিন্তু এখানে 3x-টা যেটা বের করেছিলাম সেটা ছিল ধরো x এর মান ধরে নিলাম 10 ছিল, এটা তো ধরে নাও 15 ছিল, এটা তো ধরে নাও 25 ছিল। তাহলে x এর মান সব জায়গায় আলাদা আলাদাও হতে পারে, কিন্তু 4-এর মান কি কোনো জায়গায় পাল্টে যাবে? যেমন এখানে 3x এর জায়গায় যদি 4 চলে আসে, তাহলে এখানে কি 4-এর মান কখনো পাল্টে যাবে না? 4-এর মান 4ই থাকবে, তাই তো? এই জন্য এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর এগুলোকে বলা হচ্ছে ভ্যারিয়েবল বা চলরাশি, ঠিক আছে? এবার x এর জায়গায় y ও আসতে পারে, z ও আসতে পারে, p ও আসতে পারে, q ও আসতে পারে, ঠিক আছে? এবার দেখো, এবার তোমাকে একটা বর্গক্ষেত্র দেওয়া হলো, সেই বর্গক্ষেত্রের একটা বাহুর মান বলে দিল x, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, তাই তো? তাহলে আমার এখানে একটা বাহু কত? x, তাহলে এখানে কি আসবে? x স্কয়ার। এবার x স্কয়ার, দেখো ভালো করে দেখো, x স্কয়ার, এখানে x স্কয়ারটা হচ্ছে একটি বীজ গণিতিক সংখ্যামালা। x স্কয়ার হচ্ছে একটি বীজগণিতিক সংখ্যামালা যেখানে x একটি চলরাশি, তাই তো? এবং x এর ঘাত 2। দেখো x এর পাওয়ার কত আছে? 2, তাহলে x কে আমরা, x এর ঘাত কত? 2, এটাকে সূচক, এই সূচকটাকেই ঘাত বলে, ঠিক আছে? সূচকে যেটা থাকে সেটাকেই বলে ঘাত, তাই তো? তাহলে x এর ঘাত এখানে কত? 2। এবার এখান থেকে দেখো x এর ঘাত হচ্ছে 2, তাহলে একে x এর দ্বিঘাত বলে। 2 থাকলে দ্বিঘাত, 3 থাকলে ত্রিঘাত, ঠিক আছে? এরকমভাবে বাড়তে থাকবে। তারপরে দেখো তাহলে এক্স স্কোয়ার এ নিধান কত? আমার নিধান হচ্ছে এক্স, তাই তো? নিধান হচ্ছে এক্স, আর সূচক কত? 2। এগুলো তো আগে করে এসছো, এগুলো তো আগে থেকেই ক্লিয়ার আছে। ধরো একটা ফুলের বাগান আছে, ঠিক আছে? তাহলে ফুলের বাগানে
অনেকগুলো শাড়ি আছে, কতগুলো শাড়ি আছে আমি জানি না, প্রত্যেকটা শাড়িতে এক্সটি করে ফুল লাগানো হলো, প্রত্যেকটা শাড়িতে এক্সটি করে ফুল লাগানো হলো, এক্সটি করে ফুল মনে করলাম বর্গক্ষেত্রাকারে আছে, মানে বাগানটা, যে বাগানটা আমার আছে সেই বাগানটা বর্গক্ষেত্রের আকারে আছে, তাহলে এক্সটি করে শাড়ি, এক্সটি করে ফুল লাগালাম এক্সটি শাড়িতে, শাড়িতে, ঠিক আছে। তাহলে তারপরে মনে করো তারপর 8টি ফুল পড়ে রইল, একটা বাগান আছে যেখানে এক্সট্রা করে ফুল এক্সটি শাড়িতে লাগিয়ে দিলাম, তারপরেও 8টি ফুল পড়ে রইল, তাহলে মোট ফুলের সংখ্যা কত? কি করে বের করবে? দেখো, এক্সট্রা শাড়িতে এক্সট্রা ফুল লাগিয়ে দিলাম, তাই তো, যেমন একটা পেনের দাম 2 টাকা, 5টা পেনের দাম কত? 5 দুগুণে 10 টাকা, তাহলে এক্সট্রা করে ফুল লাগালাম কতগুলো শাড়িতে? এক্সট্রা শাড়িতে, তারপরে কতগুলো পড়ে রইল? 8 টাকা, তাহলে প্লাস 8, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 8, এতগুলি ফুল, এটাই মোট ফুলের সংখ্যা, এক্স স্কোয়ার প্লাস 8 টি ফুল ছিল, তাই তো, এতগুলোই ফুল ছিল, তাহলে মোট ফুল এতগুলোই ছিল। এবার এই যে জিনিসটা পেলে এক্স স্কোয়ার প্লাস 8, এক্স স্কোয়ার প্লাস 8, দেখো একটা জিনিস বোঝো, এখান থেকে তো আমি এটাও বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 8 সঙ্গে আছে মনে করো n2 এক্সের পাওয়ার 0, কেন? কেন কি এক্স স্কোয়ার প্লাস 8 ইন্টু এক্সের পাওয়ার 0 মানে কত? 1, তাই তো, এক্সের পাওয়ার 0 মানে 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8 এটাই থাকছে, তাই তো, তাহলে এক্সের পাওয়ার যখন 0 তার মানে 1, কিন্তু দেখো এখানে এক্সের মানে সূচক আছে 2, এখানে এক্সের সূচক আছে 0, তাই তো, তাহলে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, আমি বলতেই পারি। যদি শুধু 8ও লেখা থাকে তাহলে শুধু 8 মানে আমি বলতে পারি যে 8 ইন্টু এক্সের পাওয়ার 0, কেন? কেন কি 8 ইন্টু এক্সের পাওয়ার 0 মানে কত? যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে 8 ইন্টু 1 মানে 8, তাই তো, 8 ইন্টু 1 মানে 8, তাহলে যে কোনো কিছুর সঙ্গে আমি এক্সের যে কোনো চলের সঙ্গে তার মান 0 বসিয়ে করতেই পারি, তাই তো। এবার এই যে জিনিসটা পেলে এক্স স্কোয়ার প্লাস 8, ঠিক আছে, তারপরে ধরো এরকম টাইপের থাকে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, বা ধরো রয়েছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, বা প্লাস 1 মাইনাস 1, যা খুশি আছে। এবার এইগুলোকে বলা হয় বীজগণিতিক সংখ্যামালা, এগুলোকে বলা হয় বীজগণিতিক সংখ্যামালা, আমি এখানে লিখে দিচ্ছি। বীজগণিতিক সংখ্যামালা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এগুলোকে আমরা কি বলবো? বীজগণিতিক সংখ্যামালা, ঠিক আছে। যাদের এবার দেখো এগুলোর সূচকগুলি অখণ্ড সংখ্যা, দেখো এখানে দেখো এক্সের পাওয়ার 2 আছে, 2 একটা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা শুরু হয় কত থেকে? অখণ্ড সংখ্যা কত থেকে শুরু হতো? 0 থেকে শুরু হতো, অখণ্ড সংখ্যা শুরু হতো 0 থেকে, 0-র পরে 1 2 3 এরকম করে চলতে থাকতো, তাই তো, তাহলে অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে কত থেকে? 0 থেকে, তাহলে এক্স এর মান 0ও হতে পারে, এক্স এর মান 1ও হতে পারে, এখানে দেখো 5 ইন্টু এক্স 5x, তাহলে এক্স এর মান কত আছে? কিছু দেওয়া নেই মানে 1 আছে, এক্স স্কোয়ার, এক্স এর কিউব, এক্স স্কোয়ার, এক্স এর পাওয়ার কিছু দেওয়া নেই মানে 1 আছে, এখানে শুধু 1 আছে, 1 মানে কত বলতে পারি আমি? এক্স এর পাওয়ার 0, তাই তো, তাহলে এগুলোতে প্রত্যেকটাতে এক্স এর কিছু না কিছু পাওয়ার আছে, আর প্রত্যেকটা পাওয়ার কি আছে? অখণ্ড সংখ্যা আছে, দেখো অখণ্ড সংখ্যা 0 থেকে তারপরে যত দূর পর্যন্ত যাওয়া যায়, মাইনাসে যাবে না, আর পূর্ণ সংখ্যাতে আসবে না, পূর্ণ সংখ্যা মানে কি মাইনাস ফাইনাসে আসবে না, আর কিসে আসবে না? ওই মূলদ সংখ্যায় আসবে না, 1/2 1/3 3/4 এরকম কিছু আসবে না, তাহলে কি থাকবে? অখণ্ড সংখ্যা থাকবে, 0 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 7 8 করে যত দূর পর্যন্ত ইচ্ছা যেতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এক্স এর পাওয়ার 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এইরকম যখন থাকবে,
যখন প্রত্যেকটাতে যে এক্স আছে আমার নিধান আছে, নিধানগুলোর মান থাকবে সবসময় কিছু একটা অখণ্ড সংখ্যা থাকবে, ঠিক আছে? তখন এগুলোকে আমরা কি বলবো? বীজগণিতিক সংখ্যামালা, বীজগণিতিক সংখ্যামালা, ঠিক আছে? সংখ্যামালাগুলোকেই, এই যে বীজগণিতিক সংখ্যামালাগুলো আছে এগুলোকেই আমরা বলবো যে বহুপদী সংখ্যা, বহুপদী সংখ্যা, ঠিক আছে? এগুলোকে আমরা বলবো বহুপদী সংখ্যা, মনে থাকবে, ঠিক আছে? তাহলে এগুলোকে বলবো আমরা বহুপদী সংখ্যা বা বীজগণিতিক সংখ্যামালা। যেখানে কখন হবে? যখন এক্স এর মান কিছু থাকবে যেটা থাকবে অখণ্ড সংখ্যা। এক্স এর মান যাই থাকুক না কেন, মানে চলরাশিগুলোর মান সবসময় অখণ্ড সংখ্যাতেই থাকবে, তখন হয়ে যাবে সেগুলো বহুপদী সংখ্যা। যদি চলরাশিগুলোর মান অখণ্ড সংখ্যার জায়গায় অন্য কিছু থাকে তাহলে সেটা বহুপদী সংখ্যামালার মধ্যে পড়বে না। যখন শুধুমাত্র অখণ্ড সংখ্যাই থাকবে তখনই বহুপদী সংখ্যামালার মধ্যে পড়বে। যেমন আরেকটু দেখো, ধরো আছে 5x, কত আছে? 5x। এবার এই 5x এর মধ্যে দেখো 5 ইন্টু এক্স আছে, তাই তো? কিন্তু সংখ্যাটা কত? 5x। এবার x এর যদি আমি মান বসিয়ে দিই 5 ইন্টু তত হয়ে যাবে, মান চলে আসবে। তাহলে এরকম যখন থাকবে 5x, 4x, 3x, 2x, 11x, এগুলোকে আমরা বলবো একপদী সংখ্যামালা, সংখ্যামালা, ঠিক আছে? এগুলোকে আমরা বলবো একপদী সংখ্যামালা। যখন কিরকম থাকবে? 5x, 4x, 3x, 2x, 11x, 13x, 15x, এরকম টাইপের একটাই সংখ্যা দেওয়া আছে, শুধুমাত্র একটাই সংখ্যা দেওয়া আছে, তখন সেটা হয়ে যাবে একপদী সংখ্যামালা। যখন দুটো চলে আসবে, যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস 8, যেটা একটু আগে করেছিলেন, বা ধরো দেওয়া আছে এক্স এর স্কোয়ার মাইনাস 8, এক্স মাইনাস 5, এক্স মাইনাস 11, এক্স মাইনাস 100, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো দ্বিপদী, তাই তো? এখানে একটা পদ ছিল, কেন কাটলাম? এক্স মাইনাস 11, 100, তাহলে এগুলোকে আমরা কি বলবো? দ্বিপদী সংখ্যামালা, তাই তো? তাহলে বলবো দ্বিপদী সংখ্যামালা, ঠিক আছে? দ্বিপদী সংখ্যামালা কেন? কেন কি এখানে দেখো দুটো করে পদ আছে, এক্স মাইনাস 5, এক্স মাইনাস 11, এক্স মাইনাস 8, এগুলো কি দুটো করে পদ আছে, এই একটা এই একটা, এখানে দেখো এটা এই একটা এই একটা, এখানে এই একটা এই একটা প্লাসও হতে পারতো, তাহলে এটা একটা এটা একটা, এখানেও প্লাসও হতে পারতো মাইনাসও হতে পারতো, তাই তো? তাহলে এখানে দেখো, এখানে একটা এক পদ হচ্ছে এক্স, একটা পদ হচ্ছে একটা কোনো সংখ্যা দেওয়া আছে যেখানে সেই সংখ্যার সাথে এক্স এর পর কত গুণ আছে? 0 গুণ আছে, তাই তো? যেমন এটাকে যদি আমি ভাঙি, এক্স প্লাস 11 ইন্টু এক্স এর পাওয়ার 0 আমি বলতেই পারি, এক্স এর পাওয়ার 0 মানে 1, তাহলে 11 ইন্টু 1 মানে আবার 11 চলে আসবে, তাই তো? দেখো এবার দ্বিপদী সংখ্যামালা বলে এগুলোকে, কেন? কেন কি দুটো করে পদ আছে, এই একটা পদ এই একটা পদ। এবার যদি তিনটে থাকে তাহলে কি বলবো? ত্রিপদী। এরকমভাবে চলতেই থাকবে, তাই তো? যেমন একটা দেখিয়ে দিই, যেমন ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, ঠিক আছে? বা ধরো আছে এক্স এর কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2, তাহলে এটা এরকম ধরো আছে, তাহলে এরকম যদি থাকে তাহলে এগুলোকে আমরা কি বলবো? ত্রিপদী, ত্রিপদী সংখ্যামালা, তাই তো? সংখ্যামালা, বুঝেছো না বোঝনি? দেখো এখানে তিনটে করে পদ আছে, এই একটা দুটো তিনটে, এখানেও দেখো একটা দুটো তিনটে, এখানে মাইনাসের জায়গায় প্লাসও হতে পারতো, এখানে প্লাসের জায়গায় মাইনাস হতে পারতো, এগুলো কোনো ফ্যাক্টর না এখন আপাতত, এইটুকু বুঝবো। এটুকু কি বুঝতে পেরেছো? যখন একটাই থাকবে তখন হয়ে যাবে একপদী, যখন দুটো পদ চলে আসবে তখন হয়ে যাবে দ্বিপদী, যখন তিনটে চলে আসবে তখন ত্রিপদী, ঠিক আছে? ত্রিপদী সংখ্যা যে একটি বহুপদী সংখ্যামালার প্রতিটি পদে একটি করে সহগ থাকে, একটি করে সহগ থাকে। কিভাবে? যেমন ধরো এখান থেকে এটা তুলে নাও, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স স্কোয়ারের সহগ কত আছে? এক্স স্কোয়ার ইন্টু 1 আছে, এক্স স্কোয়ারের সহগ কি আছে? এক্স স্কোয়ার ইন্টু 1 বলতেই পারি, তাহলে আবার এক্স স্কোয়ার চলে আসবে, মাইনাস
ফাইভ ইন্টু এক্স আছে, তাই তো, ফাইভ ইন্টু এক্স। তাহলে যদি আমি এখানে প্লাস চিহ্ন দিতে চাই তাহলে ফাইভটা মাইনাস ফাইভটা ব্র্যাকেটে চলে আসবে, এক্সটা পড়ে থাকবে। তাহলে এখান থেকে এক্স ইন্টু মাইনাস ফাইভ আছে, তাহলে প্লাস দেখো এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্সের পাওয়ার জিরো আছে, টু ইন্টু এক্সের পাওয়ার জিরো আছে। তাহলে এবার দেখো এক্সের পাওয়ার জিরো, এক্সের পাওয়ার জিরো মানে কত, এক্সের পাওয়ার জিরো মানে আমার হচ্ছে ওয়ান, তাই তো, এক্সের পাওয়ার জিরো মানে ওয়ান। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কী আছে, এক্স স্কোয়ারের সহগ আছে ওয়ান, এক্সের সহগ কী আছে, এক্সের সহগ আছে মাইনাস ফাইভ, দেখো এক্সের সহগ আছে মাইনাস ফাইভ, আর এক্সের পাওয়ার জিরোর সহগ কী আছে, এক্সের পাওয়ার জিরোর সহগ আছে দুই, দেখো এই তিনটেই আছে। এক্স স্কোয়ারের সহগ আছে ওয়ান, এক্সের সহগ আছে মাইনাস ফাইভ, এক্সের পাওয়ার জিরোর সহগ আছে টু, তাই তো। এবার ধ্রুবক বহুপদী সংখ্যা মালা কোনগুলোকে বলবো, ধ্রুবক বহুপদী সংখ্যামালা কোনগুলোকে বলবো, যেমন ধরো আছে 2, 5, 8, 10, 0। শূন্যকে আমরা শূন্য বহুপদী সংখ্যা বলি, কি বলি, শূন্য বহুপদী সংখ্যা। কিভাবে বুঝিয়ে দিচ্ছি, ধরো 2 আছে, ঠিক আছে, তাহলে 2 এর সঙ্গে x এর মান কত ধরতে পারি, 0, কত আসবে, 2 ইন্টু এক্স এর মান 0 মানে কত, 1, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। যদি 5 থাকে, 8 থাকে, 10 থাকে, একই জিনিস হবে, 10 ইন্টু এক্স এর পাওয়ার কত ধরবো, 0, তাহলে 10 ইন্টু 1 ইকুয়াল টু কত আসবে, 10। জিরোর ক্ষেত্রে কী হবে, জিরোর ক্ষেত্রে তুমি এক্স এর পাওয়ার 0 ধরলে তো 1 আসবে, 1 ইন্টু 0 ইকুয়াল টু 0ই হবে, কিন্তু যদি এক্স এর মান অন্য কিছুও ধরতে চাও তাহলেও 0ই আসবে। যেমন এক্স এর মান যদি 5 থাকে তাহলে 0 ইন্টু এক্স এর পাওয়ার 5 কত আসবে, 0, তাহলে ইন্টু আপাতত এক্স এর পাওয়ার 0 দিয়ে বোঝাচ্ছি, এক্স এর পাওয়ার 0 ধরলাম, তাহলে 0 ইন্টু 1 তাহলে কত আসবে, 0, ঠিক আছে। তাহলে এক্স এর পাওয়ার যদি 5 থাকতো তাহলে 5 ধরলে এক্স এর পাওয়ার 5 ইন্টু 0, 0, 0 ইন্টু এনিথিং ইজ ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এক্স এর পাওয়ার 5 ইন্টু 0, 0ও আসতো, 0ই আসতো, ঠিক আছে। তাহলে তাই জন্য শূন্যকে আমরা কি বলি, শূন্য বহুপদী সংখ্যা, শূন্যকে আমরা বলি শূন্য বহুপদী সংখ্যা, ঠিক আছে। এবার দেখো এই বহুপদী সংখ্যাগুলোকে যেগুলো ছিল তোমাদের, সেগুলোকে তোমাদেরকে চিহ্নিত করতে বলবে। কীভাবে চিহ্নিত করবে, যেমন ধরো দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এই একটা আছে। আবার আছে ধরো ওয়াই স্কোয়ার প্লাস 5y প্লাস 2, এরকম একটা আছে। আবার ধরো একটা আছে 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস y স্কোয়ার। এবার দেখো এইগুলোতে এই যে প্রথমটা আছে আমার কাছে, প্রথম যে বহুপদী সংখ্যাটা আছে এতে কটা পদ আছে, এটা একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে কটা পদ আছে, চারটে পদ আছে, তাই তো। এটাতে দেখো একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে পদ আছে, এটাতেও তিনটে পদ আছে। কিন্তু এবার দেখো এই প্রথমটার মধ্যে আমার যে সংখ্যাগুলো আছে বা যা যা আছে সেগুলো শুধু দেখো একটা এক্স, তারপরটাও এক্স, তারপরটা এক্স, তারপরটা 1 আছে, মানে কি এক্সের পাওয়ার 0 ধরতে পারি আমি। তাহলে এবার এগুলোকে কিভাবে চিহ্নিত করবে, ধরো একটা নাম দিলাম পি, ঠিক আছে। এর মধ্যে কি কি চলরাশি আছে, শুধুমাত্র এক্স দেখতে পাচ্ছি আমি, শুধুমাত্র কি দেখতে পাচ্ছি, এক্স এক্স এক্স, এখানেও মনে করো এক্সই আছে, এক্সের পাওয়ার 0 আছে, তাহলে এর মধ্যেও কি আছে, শুধুমাত্র এক্সই আছে। তাহলে পি লিখে ব্র্যাকেটের মধ্যে ছোটো হাতের এক্স আছে, তাহলে ছোটো হাতের এক্স দিয়ে দিলাম, এটাই হয়ে গেল চিহ্নিত করা, ঠিক আছে, একদম সোজা জিনিস। তারপরটা দেখো শুধু ওয়াই আছে, এটাতেও ওয়াই আছে, এটাতেও ওয়াই আছে, এটাতেও কি আছে, 2 আছে, তার মানে 2 ইন্টু ওয়াইয়ের পাওয়ার 0, তার মানে কত হবে, 2 ইন্টু ওয়াইয়ের পাওয়ার 0, তাহলে 2 ইন্টু 1 তার মানে কি 2, তাহলে এখান থেকে 2টা এইভাবে এসছে। তাহলে এখান থেকে আমি ধরো এটার নাম দিলাম এস, ঠিক আছে, ছোটো হাতের ওয়াই আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে ছোটো হাতের ওয়াই হয়ে গেল। 3 নম্বরটায় দেখো এখানে 2x স্কোয়ার প্লাস 3xy আছে, তাহলে এখানে এক্সও আছে ওয়াইও আছে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কী কী পেলাম, এক্সও আছে ওয়াইও আছে। যদি আমি এটার নাম ধরো কিউ দিলাম, ঠিক আছে, কিউ, এখানে কি কি চলরাশি আছে, এক্সও আছে ওয়াইও আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই, ব্যাস এটুকুই,
এটুকু করে দিলেই চিহ্নিত করা হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো মনে করো রাম, ঠিক আছে, তাহলে রাম কি করলো, x² + 8 এতগুলো আম কুড়ালো বাগান থেকে, ঝড় হয়েছে, ঝড়ে আম পড়েছে, রাম গিয়ে কী করেছে, এতগুলো আম কুড়িয়েছে। ঠিক আছে, তারপরে ধরো রহিম, রহিম কী করলো, কতগুলো আম কুড়ালো, 3x² + 2x + 5, তাহলে রহিম এতগুলো আম কুড়ালো। ঠিক আছে, এবার আরেকজন ধরো রাম, রহিম, আরেকটা ধরো লীলা, তাহলে লীলা কী করলো, লীলা গিয়ে x³ + 1 এতগুলো আম কুড়ালো। ঠিক আছে, তাহলে রাম কতগুলো আম কুড়িয়েছে, x² + 8, রহিম 3x² + 2x + 5, আর লীলা x³ + 1, তাহলে তিনজনে মিলে মোট এতগুলো আম কুড়ালো। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে তিনজনে মোট কত আম কুড়িয়েছে, এরা ইন্ডিভিজুয়ালি এক একজন করে এতগুলো, এতগুলো আম কুড়িয়েছে, কিন্তু একসঙ্গে কত কুড়িয়েছে কী করে বের করবে, প্রথমে তোমাকে এইভাবে সমীকরণগুলোর নামগুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে সমীকরণের নামগুলো এইভাবে দিয়ে দেবে। যেমন ধরো প্রথমটাকে আমি ধরছি fx, কেন কি প্রথমটাতে দেখো শুধুই x আছে, তাহলে fx সমান আমার কত, তাহলে ধরি, এখানে লিখবে ধরি fx = আমার কত, x² + 8, তাই তো। তারপরেরটা ধরো কি আছে, 3x² আছে, 2x আছে, +5 আছে, তাহলে এটাতেও শুধু x আছে, x আর এখানেও কিছু নেই, মানে xই আছে, তাহলে এটাকেও ধরে নেবো যে gx কত, 3x² + 2x + 5। তারপরে লীলা, এবার লীলা কতগুলো আম কুড়িয়েছে, ধরে নাও h, তাহলে h, এটা তো দেখো xই আছে শুধু, তাহলে ধরলাম h, ব্র্যাকেটের মধ্যে লিখবো x, চলরাশি কী আছে, শুধুমাত্র x আছে, তাই জন্য xই লিখবো। কত আছে, x³ + 1 হয়ে গেল। তাহলে এবার নামকরণ করা হয়ে গেছে, এবার আমার অঙ্কটা কী হবে, সুতরাং মোট আম কুড়িয়েছে তিনজনে, লিখে নেবে তিনজনে মোট আম কুড়ায়, মোট আম কুড়ায় কত, f ব্র্যাকেটের মধ্যে x প্লাস g ব্র্যাকেটের মধ্যে x প্লাস h ব্র্যাকেটের মধ্যে x, তাহলে তিনজনের মোট এতগুলো আম কুড়িয়েছে নামকরণ অনুযায়ী, তাই তো। এবার আমি অঙ্কটা করব, তাহলে এখানে f এর মান কত, x² + 8 প্লাস gx, gx এর মান কত, 3x² + 2x + 5, তাই তো। তারপরে প্লাস hx মান কত, x³ + 1, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট তুলে দিলে কি হবে, সাইন আছে প্লাসের, কোনো গুণ ফুন হওয়ার বা সাইন চেঞ্জ হওয়ার ব্যাপার নেই, x² + 8 প্লাস 3x² + 2x + 5 প্লাস x³ + 1 হয়ে গেল। এবার দেখো x² 3x² আর একটা x² নেই, তাহলে দুটো x² আছে, তাহলে x² + 3x² কত হবে, 4x² প্লাস 2x, আর আছে কোথাও x নেই, শুধু একটাই 2x আছে, তাহলে 2x, এখানে কত ছিল x³, তাহলে x³ আগে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, পরপর তাহলে x এর ঘাত অনুযায়ী সাজানো হয়ে গেল, x³ প্লাস 4x² প্লাস 2x, আর কিছু আছে নেই, তাহলে এবার 8 2 10 3 13 আর একে 14 প্লাস 14, তাহলে তিনজনে মিলে মোট এতগুলো আম কুড়িয়েছে, x³ প্লাস 4x² প্লাস 2x প্লাস 14। এবার এটাকে কী করেছি, x এর ঘাত অনুযায়ী সাজিয়েছি, সবসময় কী করবে, x এর ঘাত অনুযায়ী, দেখো যেমন x³ প্লাস 4x² প্লাস 2x এর পাওয়ার কত 1 প্লাস 14 আছে মানে 14 × x এর পাওয়ার 0, তাহলে সবসময় কী করবে, x এর ঘাত অনুযায়ী ওটাকে সাজিয়ে দেবে, তাহলে অঙ্কটা সুবিধা হবে, তোমার করতেও সুবিধা হবে, এখান থেকে খুঁজতেও সুবিধা হবে। ঠিক আছে, সবসময় x এর ঘাত অনুযায়ী অঙ্কটা করবে। তাহলে স্কোয়ারটা প্রথমে কিউব দেখলে বড় আছে, তাহলে কিউবের পাওয়ারগুলো প্রথমে যে কটা ছিল যোগ করে নেবে, স্কোয়ার থাকলে তারপরে স্কোয়ারের পাওয়ার যে কটা আছে যোগ করে নেবে, তারপরে x এর পাওয়ার 1 যেগুলো আছে সেগুলো যোগ করে নেবে, তারপরে সংখ্যা যেগুলো পড়ে থাকবে সেগুলো যোগ করে নেবে। ঠিক আছে, এবার fx মানে কি, fx মানে হচ্ছে যতগুলো থাকবে সবকটা, ওই যে কটা পদ থাকবে সবকটা পদের মধ্যে xই থাকবে, তাই তো, তাই জন্য x ব্যবহার করেছে। তাহলে fx কত আছে, 3x³ + 2x² + 9 ও
কিউ ওয়াই, তার মানে কি এখানে শুধুই ওয়াই থাকবে, শুধু ওয়াই আছে মানে শুধু ওয়াই থাকবে। যেমন দেখো 2y² + 3y + 1, কী বলেছে যোগ করি, যোগ করি। তাহলে fx প্লাস qy যোগ করতে বলেছে। তাহলে এবার আমি fx আর qy এর মান বসিয়ে দেবো। fx এর মান কত, 3x³ + 2x² + 9, যোগ চিহ্ন দিয়ে দিলাম। qy এর মান কত, 2y² + 3y + 1, এবার ব্র্যাকেট উঠে গেলে কী হবে, 3x³ + 2x² + 9 + 2y² + 3y + 1, তাই তো। এবার দেখো x এর সাথে y যোগ হবে না, তাহলে x এর মানগুলো যেমন আছে বসিয়ে দিই। 3x³ + 2x², y এর মান বসিয়ে দিলাম 2y² + 3y প্লাস 9 আর 1 10, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, gx এর মান দিয়েছে 3x² + 2x + 5, আরেকটা দিয়েছে এর সাথেই fx, যেখানে এর মান হচ্ছে x² + 8, x² + 8। তাহলে কি বলেছে, বিয়োগ করি, বিয়োগ করি। তাহলে বিয়োগও করতে পারবে। তাহলে কত থেকে কত বিয়োগ, এর থেকে একে, তাহলে gx মাইনাস fx কত হবে, gx এর মান কত, 3x² + 2x + 5 মাইনাস x² + 8। এবার এখান থেকে ব্র্যাকেট তুলে দেবো, কিছু সামনে নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে তিনটেই গুণ হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কত আসবে 3x² + 2x + 5। এবার এখানে মাইনাস, দেখো মাইনাসে প্লাসে -x², মাইনাসে প্লাসে -8। এবার কত আসবে, 3x² এর থেকে একটা x² বাদ হয়ে যাবে, মাইনাস আছে, তাহলে 3x² এর থেকে একটা x² চলে গেলে 2x² প্লাস 2x, বিয়োগ করার কিছু নেই তাহলে বসে যাবে। এবার এখানে +5 -8, বিয়োগ করলে কত আসবে 3, বড় কোনটা 5 না 8, 8এর সাইন কি আছে মাইনাস, তাহলে কি বসবে মাইনাস। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার, আর তো কিছু করা যাচ্ছে না। দেখো এক্স এর ঘাত অনুযায়ী সাজানো হয়ে গেল, সবসময় এক্স এর পাওয়ারটা দেখে তারপরে যোগ বিয়োগটা করবে, তাহলে তোমার একবারেই এক্স এর ঘাত অনুযায়ী সাজানো হয়ে যাবে, তাহলে নাহলে আবার পরের লাইনে গিয়ে আবার সাজাতে হবে। ঠিক আছে, তাহলে সবসময় কী করবে, ঘাত অনুযায়ী পরপর অঙ্কটা করবে, হয়ে গেল। এবার আরেকটা fx দিয়েছে, তার মান দিয়েছে x² + 2x + 3, ঠিক আছে, আর qx দিয়েছে যেখানে এর মান হচ্ছে x² - 2x - 3, কী বলেছে গুণ করি, গুণ করি। তাহলে কী করে গুণ করব, fx ইন্টু qx, তাই তো, fx ইন্টু qx। তাহলে এবার আমার fx এর মান কত, x² + 2x + 3 ইন্টু x² - 2x - 3। তাহলে গুণ করার নিয়ম তোমরা জানো, যে কোনো একটাকে ধরবে, সবকটার সাথে পরপর গুণ করবে। তাহলে x² দিয়ে x² কে গুণ করলে x এর পাওয়ার 2 আর 2 4, তাই তো। গুণ করার সময় কি হয়, x² ইন্টু x², কত আসবে, x এর পাওয়ার 2 + 2 = x এর পাওয়ার 4, তাই তো। তারপরে মাইনাসের সাইন আছে, প্লাসে মাইনাসে মাইনাস x² - 2x, কত আসবে 2x এর পাওয়ার কিউব, 3 মানে কী করে 2 আর এখানে 1, এখানে 2 এখানে 1, 3 হয়ে গেল, মাইনাস 3x², এখানে কত আছে +2, এটা দিয়ে তিনটেই গুণ হয়ে গেল, তারপরটা দিয়ে করবো, তাহলে +2x ইন্টু +x², কত আসবে +2x এর কিউব +2x - 2x, কত আসবে 2 দুগুণি 4, আর এখানে x এর স্কোয়ার, দুটো x গুণ হবে x², এর পাওয়ার 1 এর পাওয়ার 1, দুটো যোগ হয়ে গিয়ে 2, প্লাসে মাইনাসে মাইনাস 2x দিয়ে -3, তাহলে কত আসবে -6x, 3 দুগুণে 6 আর x বসে গেল, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে এবার +3 দিয়ে করবো, তাহলে +3 দিয়ে +3 ইন্টু x² কত আসবে +3x², +3 ইন্টু -2x কত আসবে 3 দুগুণে 6, তাহলে -6x
প্লাস 3 মাইনাস 3 কত আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9। এবার দেখো প্লাস মাইনাস 2x কিউব প্লাস 2x কিউব কেটে গেল, মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার কেটে গেল, মাইনাস 4x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 6x মাইনাস 9x পাওয়ার 4। তাহলে আর কিছু কাটা যাচ্ছে না। তাহলে কত কত পড়ে থাকবে এবার এখানে, তাহলে পড়ে থাকবে এই x এর পাওয়ারটা 4, x এর পাওয়ার 4টা পড়ে থাকবে, তারপরে পড়ে থাকবে মাইনাস 4x স্কোয়ার, এখানে মাইনাস 6x যোগ হয়ে যাবে, কত হয়ে যাবে মাইনাস 12x, তাই তো, মাইনাস 6x প্লাস মাইনাস 6x, তাই তো, কত হবে, এখান থেকে ব্র্যাকেট উঠে গেলে মাইনাস 6x প্লাসে মাইনাসে মাইনাস 6x মাইনাসে মাইনাসে মাইনাস, কত হবে 6 6 12, 12x, যেহেতু দুটোই মাইনাস আছে তাহলে যোগ হয়ে যাবে, তাই তো, তাহলে এখানে 12x, তাহলে 12x বসিয়ে দিলাম, মাইনাস 9 বসে গেল, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরপরে কতগুলো অঙ্ক দেওয়া আছে, এখানে দেওয়া আছে fx এর মান, এখানে দেওয়া আছে hx এর মান, এখানে দেওয়া আছে gx এর মান, px এর মান এবং qy এর মান, সবকটার মান দেওয়া আছে। তারপরে নিচে তোমাকে অঙ্ক পাতিয়ে দেওয়া আছে, সেম জিনিস যেগুলো এতক্ষণ করলাম সেই সেম জিনিস এখানেও করতে দেওয়া আছে। fx এর প্লাস fx প্লাস gx, fx মাইনাস hx, fx মাইনাস px, fx প্লাস px, px মাইনাস px প্লাস gx আর প্লাস fx, মানে তিনটে একসাথে আছে। 6 নম্বরে কি আছে, px মাইনাস qy, fx ইন্টু gx, কিছু নেই মানে গুণ আছে, px ইন্টু gx। তাহলে এগুলো তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে, তাহলে এগুলো নিজেরা করে ফেলবে, ঠিক আছে। তারপরটা দেখে নাও। এবার দেখো বহুপদী সংখ্যামালা যখন তোমরা করেছিলে, মানে কাকে বলে বের করেছিলে, তখন তোমরা একটা জিনিস দেখেছিলে যে অখণ্ড সংখ্যা সবসময় হবে চলরাশিগুলোর পাওয়ার, তাই তো, চলরাশিগুলোর পাওয়ার সবসময় অখণ্ড সংখ্যা হবে। এবার যদি ধরো কখনো এরকম আসে যে অখণ্ড সংখ্যা নেই, তখন কি হবে, তখন কি সেটা মানে এর মধ্যে পড়বে, বহুপদী সংখ্যার মধ্যে পড়বে? তাহলে ধরো কখনো এরকম আছে যে x প্লাস 1/x, x প্লাস 1/x, তোমাকে জিজ্ঞেস করা হলো যে এটা কি বহুপদী সংখ্যার মধ্যে পড়বে, তাহলে x প্লাস 1/x কে আমরা লিখতে পারি যে x প্লাস x এর পাওয়ার -1, কেন কি এই 1/xটা উল্টে গিয়ে কি হয়ে যায়, x এর পাওয়ার -1, নিচে কিছু ছিল না মানে x এর পাওয়ার 1 ছিল, তাহলে এটাকে একবারে লেখার জন্য আমি মানে বাই না করে শুধু লেখার জন্য পাওয়ারটাকে মাইনাস করে দিলাম। তারপরে এটা মনে করো 1 নম্বর, 2 নম্বরে কি আছে, x প্লাস কিউব রুট x, x প্লাস কিউব রুট x, ঠিক আছে, এখানে 3 আছে, আচ্ছা লিখে আর একবার কেটে দিই, x প্লাস কিউব রুট x, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x প্লাস কিউব রুট x মানে x এর পাওয়ার 1/3, তাই তো, কিউব রুট x মানে x এর পাওয়ার 1/3। 3 নম্বর দেখো, 3 নম্বরটা বলছে রুট x প্লাস x, ধরো এরকম আছে, তাহলে এখান থেকে রুট, এখানে ব্ল্যাঙ্ক মানে কত 2, ব্ল্যাঙ্ক মানে 2, তাহলে এখানে x এর পাওয়ার কত আসবে 1/2 প্লাস x, তাই তো। এবার দেখো এই একটা পেলে যেখানে ভগ্নাংশ আকারে আছে, এই একটা পেলে যেখানে x এর পাওয়ার ভগ্নাংশ আকারে আছে, এই একটা পেলে যেখানে x এর পাওয়ার ভগ্নাংশ আকারে আছে, মানে এগুলো কোথা থেকে এসেছিলো সেগুলো মনে রাখবে। এখানে এসেছিল রুট থেকে, এখানে এসেছিল কিউব রুট থেকে, এখানে এসেছিল 1/x থেকে। x এর পাওয়ার -1 কি অখণ্ড সংখ্যা না, 1/3 না, 1/2 না, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মনে আছে তো, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কোনগুলো ছিল, 0 থেকে শুরু হতো, তাই তো, শুরু হবে 0 থেকে, তারপরে 1 2 3 এরকম করে চলতে থাকবে, 100 1000 এরকম করে চলতে থাকবে, তাই তো। তাহলে তোমাদের অখণ্ড সংখ্যা কত থেকে শুরু হচ্ছে, 0 থেকে, তাই তো, 0 থেকে শুরু হয়, তাহলে x এর পাওয়ার 0 পর্যন্ত আমাদের কিসের মধ্যে পড়ে যাবে, অখণ্ড সংখ্যার মধ্যে পড়বে পাওয়ারটা। x এর পাওয়ার যতক্ষণ পর্যন্ত 0 আছে, x এর পাওয়ার 1 আছে, x এর পাওয়ার ধরে নাও 100 আছে, এরকম টাইপের আছে, ততক্ষণ পর্যন্ত x এর পাওয়ারগুলো কিসের মধ্যে পড়ছে, অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে এগুলো কিসের মধ্যে পড়বে, বহুপদী সংখ্যার মধ্যে পড়বে, তাই তো, এগুলোকে কিসের মধ্যে ফেলা যাবে, বহুপদী সংখ্যার মধ্যে ফেলা যাবে। কিন্তু যখন তোমার x এর পাওয়ার এরকম চলেছে -1, x এর পাওয়ার -2, x এর পাওয়ার 1/3, x এর পাওয়ার 2/3 এরকম টাইপের চলে আসে, তখন কি হবে, তখন এগুলো কি বহুপদী সংখ্যার মধ্যে পড়বে, তখন এগুলো বহুপদী সংখ্যার মধ্যে পড়বে না। দেখো এগুলো চল আর চলের যে সূচক, এগুলো কখনোই অখণ্ড সংখ্যা নয়,
দেখো চলের যে সূচকগুলো আছে এখানে এক্সের পাওয়ার -1 আছে, এক্সের পাওয়ার -2 আছে, এক্সের পাওয়ার 1/3 আছে, এক্সের পাওয়ার 2/3 আছে। এগুলোতে চলের মানে আমার যে চল কোনটা এক্স, তাহলে এক্সের যে সূচকগুলো আছে এই সূচকগুলো অখণ্ড সংখ্যা না, তাই তো? সংখ্যা আমার কোনগুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 100, 200, 3000, 1000, 5000 এগুলো, তাই তো? তাহলে এগুলো আমার অখণ্ড সংখ্যার মধ্যে পড়বে। তাহলে অখণ্ড সংখ্যা এগুলোও বীজগণিতিক সংখ্যামালা, তাই তো? এগুলো বীজগণিতিক সংখ্যামালাই, কিন্তু এগুলো বহুপদীর মধ্যে পড়বে না, এগুলো বহুপদীর মধ্যে পড়বে না। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে এখানে কি হবে, এক্সের পাওয়ার 0, এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 100, এক্সের পাওয়ার 5, এক্সের পাওয়ার 1000, এক্সের পাওয়ার 10, এক্সের পাওয়ার ধরো আছে 17। তাহলে এগুলো কিসের মধ্যে পড়বে? এগুলো অখণ্ড সংখ্যার মধ্যে পড়বে। কেন কি অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে 0 থেকেই, তারপরে চলতে থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম করে চলতে থাকবে। কিন্তু যখনই এক্সের পাওয়ার চলে আসবে ঋণাত্মক, মানে -1, -2, বা চলে আসবে ভগ্নাংশে 1/3, 2/3, 5/6, 7/8 এরকম টাইপের চলে আসছে, তখন সেগুলো বীজগণিতিক সংখ্যামালা তো ঠিকই, কিন্তু সেগুলো বহুপদী সংখ্যার মধ্যে পড়বে না। যখন বহুপদী সংখ্যার মধ্যে পড়বে তখন এক্সের পাওয়ারওয়ালা চলরাশির পাওয়ারগুলো কত আসবে? 0, 1, 100, 200, 1000, 2000, মানে অখণ্ড সংখ্যা। মোট কথা হচ্ছে অখণ্ড সংখ্যার মতো পড়বে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? একটা জিনিস তোমাদের আছে যেটা হচ্ছে এক্সের ঘাত নির্ণয় করতে বলে। এক্সের ঘাত, যেমন তোমরা এখানে কি করেছিলে, একটা সমীকরণ নিয়েছিলে যেখানে সমীকরণে এক্সের মান কত কত ছিল। প্রথমটা একটাই ছিল এক্সের স্কোয়ার -5x + 2, তাই তো? এক্স স্কোয়ার -5x + 2 এটা ছিল সমীকরণটা। তারপরে দেখো আর কি কি সমীকরণ নিয়েছিলে, আরেকটা সমীকরণ নিয়েছিলে এক্সের কিউব প্লাস এক্স স্কোয়ার -x -1, আরেকটা নিয়েছিলে এক্স স্কোয়ার +8, তাই তো? এই নিয়েছিলে। এবার দেখো এখানে চলরাশিগুলোর সবচেয়ে বেশি মানে সব থেকে হাইয়েস্ট যে মানটা আছে সেই মানটাই হয়ে যাবে এর মাত্রা। সবচেয়ে হাইয়েস্ট যে মানটা আছে সেই মানটাই হয়ে যাবে এর সর্বোচ্চ মান বা এর মাত্রা। ঠিক আছে, যেমন দেখো এখানে এক্স স্কোয়ার -5x + 2x, এখানে এক্স এর মান কত আছে? 2 এর সাথে কিছু নেই, মানে 2 × 1 আছে, 1 মানে কত? এক্সের পাওয়ার 0, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি 2 × এক্সের পাওয়ার 0, তাই তো? এখানে 5x, তাহলে 5x এর মান কত? কিছু লেখা নেই মানে 1 আছে, এখানে x এর মান কত আছে? 2। তাহলে সবচেয়ে বেশি মান কোনটা পেলাম? 0 সবচেয়ে বড় না 1 সবচেয়ে বড় না? তাহলে সবচেয়ে বড় মান 2। তাহলে x এর সবচেয়ে বড় মান কত এই সমীকরণটার ক্ষেত্রে? 2। তাহলে এই সমীকরণটার মাত্রা কত হয়ে যাবে? মাত্রা হয়ে যাবে 2, মানে x এর বা চলরাশির সবচেয়ে বড় মানটাই হয়ে যাবে সেই সমীকরণটার মাত্রা। যেমন এখানে সমীকরণটা দেখো, এখানে x এর মান কিছু দাও নেই, 1 মানে কত বলতে পারি আমরা? 1 মানে বলতে পারি x এর পাওয়ার 0, তাই তো? তাহলে এখানে x এর মান কত আছে? 1, কিছু নেই মানে 1 আছে। এখানে কত আছে? x স্কোয়ার, তার মানে কত আছে? 2। এখানে x এর পাওয়ার কিউব আছে, তাহলে x এর পাওয়ার কোনটা কত আছে? 3। তাহলে এই সমীকরণটার মাত্রা কত হবে বলো তো? এই সমীকরণটা x এর মাত্রা হবে 3, কেন কি সবচেয়ে বড় মান কোনটা আছে x এর? 3। তাহলে এখানে মাত্রা হয়ে যাবে, মাত্রা কত হয়ে যাবে? 3। ঠিক আছে, তারপরটা দেখো এখানে কত আছে? x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার কিছু দাও নেই মানে x এর পাওয়ার 0 আছে, ইন্টু x এর পাওয়ার 0। তাহলে এখানে এই সমীকরণটার মাত্রা কত হয়ে যাবে? 2। এখানে তোমাকে বলে দিয়েছে বহুপদী সংখ্যামালা কতগুলো দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে পদ সংখ্যা, তারপরে সর্বোচ্চ ঘাতের চলের সূচকের মান। ঠিক আছে, সর্বোচ্চ ঘাতের চলের সূচকের মান। যেমন দেখো এইখানে বহুপদী সংখ্যামালা একটা দেওয়া আছে px, px এ কত দেওয়া আছে? 5x² + 3x + 8। এখানে একটা পদ হচ্ছে 5x², 2 নম্বর পদ কোনটা? 3x, 3 নম্বর হচ্ছে 8। তাহলে কটা পদ পেলাম? একটা, দুটো, তিনটে। তাহলে পদ সংখ্যা কত হবে? 3। সর্বোচ্চ ঘাতের চলের সূচকের মান, সর্বোচ্চ ঘাতের চলের সূচকের মান। তাহলে এখানে দেখো চল কোনটা আছে? x, তাই তো? তাই জন্য এখানে x লেখা হয়েছে px। তাহলে x আছে সবকটার মধ্যে, তাহলে এখানে x আছে, এখানে x, এখানেও কিছু নেই মানে x এর পাওয়ার 0 ইন্টু x এর পাওয়ার 0 করা আছে। তাহলে এখানে চলের সর্বোচ্চ মান কত আছে দেখো, এখানে মান আছে 1, এখানে আছে কিছু নেই মানে x এর পাওয়ার 0 আছে, তাহলে এখানে কত আছে? 2। তাহলে এখানে কত হয়ে যাবে? সর্বোচ্চ মান 2। তারপর এটা দেখো f ব্র্যাকেটের মধ্যে y, তার মানে এর মধ্যে সবচেয়ে বেশি কি আছে? y, এর মধ্যে কোন চল আছে? y আছে। তাহলে এখানে দেখো y এর কিউব + 2x² - 5, পদ সংখ্যা কটা আছে? একটা পদ,
প্লাস প্লাস দেওয়া আছে মানে তারপরটা হচ্ছে একটা পদ, মাইনাস আছে মানে তারপরটা একটা পদ, তাহলে কটা আছে 1 2 3 তিনটে পদ। তারপরে সর্বোচ্চ মান কত আছে y এর 3, এখানে আছে 2, এখানে কিছু নেই মানে 0 আছে, তাই জন্য ইন্টু 1 করে এটা বসে গেছে। তাহলে সবচেয়ে বড় মান কোনটা পেলাম 3, তাহলে এখানে কত হয়ে যাবে চলের সর্বোচ্চ ঘাতের মান 3, তাই তো। তারপরটা দেখো কি বলছে কিউ জেড, তাহলে জেড এর মান এখানে আছে 16, এখানে আছে জেড এর মান 7, এখানে কিছু নেই মানে ইন্টু জেড এর পাওয়ার 0, তাই জন্য ইন্টু 1 হয়েছে 6 বসেছে। তাহলে এখানে কটা পদ আছে, একটা দুটো তিনটে, পেয়ে গেলাম তিনটে পদ। জেড এর সর্বোচ্চ মান কত, চলের সবচেয়ে বড় মান কত 16 নাকি 7, 16, তাহলে এখানে কত হবে 16, ঠিক আছে বুঝেছো। এবার চলে আসো আবার এটাই, দেখো যেখানে মাত্রা 2 হয়ে যাবে, যেখানে সমীকরণের মাত্রা 2 হবে সেই সমীকরণকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ, সেই সমীকরণকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। যেখানে মাত্রা 3 হয়ে যাবে সেখানে আমরা বলবো ত্রিঘাত সমীকরণ। যেখানে মাত্রা থাকবে 2 মানে সবচেয়ে হাইয়েস্ট মান 2 সেখানে হয়ে যাবে দ্বিঘাত। যেখানে মাত্রা থাকবে 3 মানে সবচেয়ে হাইয়েস্ট মান 3 সেখানে হয়ে যাবে ত্রিঘাত। তারপরে 4 থাকলে চতুর্থ ঘাত, পঞ্চম ঘাত এরকমভাবে চলবে, ঠিক আছে। এবার দেখো দ্বিঘাত ত্রিঘাত বুঝতে পেরে গেলে। তারপরে কি আছে, ধরো এক্স এর মান এক্স ওয়াই দুই চল বিশিষ্ট আছে, তাহলে এখানে কত আছে দ্বিচল, দ্বিচল কেন কি আমার দুটো চল আছে, একটা আছে এক্স একটা আছে ওয়াই, শুধু এক্স আর শুধু ওয়াই দেখেছো, এক্স ওয়াই একসাথেও একটা সমীকরণ দেখিয়ে দিয়েছিলাম। এবার দেখো দুটো একসাথেই যখন থাকবে কীরকম হবে, ধরো এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6xy, এটাই ধরো আছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6xy। দেখো এখানে এক্সও আছে ওয়াইও আছে, এক্স আর ওয়াইও আছে, তাই তো, এক্সও আছে ওয়াইও আছে আর এক্স আর ওয়াইও আছে, একটা তো আছে, তাই তো। তাহলে এটাকে আমরা কি বলবো, দ্বিচল বিশিষ্ট একটা সমীকরণ, তাই তো, দ্বিচল বিশিষ্ট একটা বহুপদী সংখ্যামালা এটা, তাই তো। দেখো বুঝেছো কিনা, এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, তাই তো। কেন কি এর মধ্যে কটা চল আছে, দুটো চল আছে, এক্স আছে ওয়াই আছে, এক্সও আছে ওয়াইও আছে, তাই তো। তাহলে এটা দুটো চল আছে তাই এটা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। এবার দেখো এক্স এর পাওয়ার 4 প্লাস 11x প্লাস 9, এই যে সমীকরণটা তুমি পেলে, তাহলে এইখানে এই এক্স এর সর্বোচ্চ মান কত আছে 4, এক্স এর সর্বোচ্চ মান কত আছে 4, তাহলে এটার মাত্রা কত হবে, এই সমীকরণের মাত্রা হবে কত, মাত্রা হবে 4। দেখো সর্বোচ্চ মান 4 থাকলে মাত্রা কত হয়ে যাবে 4, ঠিক আছে। 4y³ প্লাস √7 ইন্টু ওয়াই প্লাস 3, দেখো রুটের ভিতরে 7 আছে, ওয়াই নেই কিন্তু রুটের ভিতরে কি আছে 7 আছে, রুটের ভিতরে 7 আছে, তার মানে 7 এর পাওয়ার 1/2, কিন্তু ওয়াই এর মান কিছু নেই মানে ওয়াই এর মান কত আছে 1, ওয়াই এর মান কিছু নেই মানে 1, আর রুটের ভিতরে কি আছে 7 প্লাস 3। এখানে তুমি বলতে পারবে এটা একটা বহুপদী সংখ্যামালা কিনা, ভিডিওটা পজ করে নিজে ভাবো, ভেবে চিন্তা করো। দেখো এখানে চলরাশি কি আছে ওয়াই আছে, চলরাশি ওয়াই আছে, চলরাশির যে মান, চলরাশির যে সূচক, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে ইন্টু ওয়াই এর পাওয়ার 0 আছে, তাই তো। তাহলে চলরাশির সূচক যেগুলো আছে সেগুলো কি আছে, সেগুলো অখণ্ড সংখ্যা আছে, হ্যাঁ আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা একটা বহুপদী সংখ্যামালার মধ্যে পড়বে। সহগের মান যাই থাকুক না কেন, সহগের মান যাই থাকুক না কেন, চলরাশিগুলোর মান যতক্ষণ পর্যন্ত অখণ্ড সংখ্যা আছে ততক্ষণ পর্যন্ত সমীকরণটা বহুপদী সংখ্যামালার মধ্যে পড়বে, ততক্ষণ পর্যন্ত সমীকরণটা বহুপদী সংখ্যামালার মধ্যে পড়ে যাবে। এবার দেখো তাহলে এখানে এক্স এর মাত্রা কত হবে, ওয়াই এর মাত্রা কত হবে, এর মধ্যে একটাই চলরাশি আছে যেটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর মাত্রা কত হবে, ওয়াই এর মাত্রা দেখো হাইয়েস্ট কত আছে 3, তাহলে ওয়াই এর মাত্রা হয়ে যাবে 3, তাহলে 4y³ প্লাস √7 ইন্টু ওয়াই প্লাস 3, এই সমীকরণে ওয়াই এর মাত্রা কত পেলাম, মাত্রা পেলাম 3, কেন, এটা কি সমীকরণটা বহুপদী সংখ্যামালার মধ্যে পড়লো, হ্যাঁ এটা বহুপদী সংখ্যামালার মধ্যে পড়লো, কেন কি এখানে ওয়াই এর মানে চলের যে সূচকগুলো আছে সেই সূচকগুলো সবকটা অখণ্ড সংখ্যার মধ্যে আছে, তাই তো।
সূচকগুলো সবকটা অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে, তাই জন্য এই সমীকরণটাও বহুপদী সংখ্যামালার মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো √y প্লাস 4y, √y প্লাস 4y, বলো তো এটা বহুপদী সংখ্যামালার মধ্যে পড়ছে কিনা। দেখো √y মানে কত, y এর পাওয়ার 1/2, তাই তো, ব্ল্যাঙ্ক আছে মানে 2, তাহলে √y মানে y এর পাওয়ার 1/2 প্লাস 4y। এবার বলো এটা কি বহুপদী সংখ্যামালার মধ্যে পড়বে? y এর মান কি অখণ্ড সংখ্যার মধ্যে আছে? নেই, তাহলে এটা বহুপদী সংখ্যামালার মধ্যে পড়বে না। ঠিক আছে, এটা বহুপদী সংখ্যামালার মধ্যে পড়বে না। যদি তোমার কাছে শূন্য দেওয়া থাকে, তাহলে শূন্য মানে আমি বলতে পারি 0 ইন্টু এক্স এর পাওয়ার 0, 0 ইন্টু এক্স এর পাওয়ার 0, তাহলে 0 ইন্টু 1 ইকুয়াল টু 0। এটা আগেও একবার দেখিয়ে দিয়েছি। আরেকটা জিনিস ধরো 5 আছে, তাহলে 5 ইকুয়াল টু 5 ইন্টু এক্স এর পাওয়ার 0, তাহলে কত 5 ইন্টু 1, তার মানে 5, তাই তো, এগুলো আগেও দেখিয়ে নিয়েছো একটু আগে। আচ্ছা, এবার যদি তোমার কাছে এরকম বলা থাকে যে জেড প্লাস 1/z প্লাস ধরো 2 আছে, তাহলে তোমাকে জিজ্ঞেস করলো যে এটা বহুপদী সংখ্যামালার মধ্যে পড়ছে কিনা। দেখো এটা থেকে আমরা বলতে পারি যে জেড প্লাস 1/z মানে জেড এর পাওয়ার -1, জেড এর পাওয়ার কিছু ছিল না, উল্টে দিলাম, তাহলে পাওয়ার চলে আসলো -1 প্লাস 2 ইকুয়াল টু, এবার এটাকে আমরা কি বহুপদী সংখ্যামালার মধ্যে ফেলবো? না, ফেলবো না, কেন কি জেড এর পাওয়ার -1 চলে আসে, -1 মানে পূর্ণ সংখ্যা হয়ে গেল, পূর্ণ সংখ্যা হয়ে গেল, ব্যাস এটা বহুপদী সংখ্যামালা থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, দেখো এটুকু বুঝতে পেরেছো কিনা। এটুকু যদি বুঝতে পেরে থাকো তাহলে সাতের কোষে দেখি 1, ওই 2 এগুলো যেগুলো আছে ওগুলো একদিনে হয়ে যাবে। ঠিক আছে, এটুকু ভালো করে যদি না বুঝে থাকো আরেকবার রিপিট করে দেখে নেবে, তারপরে সাতের 1, 2 গুলো একবারে করে দেবো একটা ভিডিওর মধ্যে, ছোট্ট ছোট্ট জিনিস আছে। ঠিক আছে।